সুধী দর্শকবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আজ বিকেলে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠানটি মূলত আলাপচারিতা, এটি গতানুগতিক সাক্ষাৎকারের মতো হবে না আশা করি। আমি রুবিনা খানম, আমার সঙ্গে আজকে আছেন বিশিষ্ট গীতিকবি এবং লেখক এবং কবি মাহমুদ খুরশিদ। কেমন আছেন ভাইয়া? ধন্যবাদ, আমি ভালো আছি। এরকম একটা সুন্দর বিকেলে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং যারা কাজ করছে ক্যামেরার পিছনে মেঘাকেও ধন্যবাদ। বলুন, কি বলতে চাই বা কি শুনতে চাই? অনেক কিছু শুনতে চাই ভাইয়া আজকে আপনার কাছ থেকে। প্রথমে শুনতে চাই আপনার মুখ থেকে আপনার নিজের পরিচয়। আমার পরিচয় এটা তো কঠিন, আপনি তো অলরেডি পরিচয় দিয়েছেন। এটা তো খুবই সংক্ষিপ্ত আকারে হয়েছে। না, আমি হচ্ছে একটু লেখালেখি করি জি। এবং গান লিখি, কবিতা লিখি, ছড়া লিখতাম, প্রবন্ধ লিখতাম। বিজ্ঞান ভিত্তিক অনেক আমার বইও বেরিয়েছে। তো আসলে মূলত এইভাবে যদি সামারি করি, আমি লেখক। তারপরে অনেকে অনেকভাবে ভাগ করতে পারে। আপনার লেখক জীবন কবে থেকে শুরু হয়েছে? এটা যদি ফর্মালি বলি, আমার বাইরে মানে ন্যাশনাল পত্রিকায় লেখা বেরিয়েছে যখন আমি ক্লাস 9-এ পড়ি, স্কুল থেকে, সেই হিসাবে যদি ধরি। আর রেগুলার লিখি ওইটা বলতে পারেন যখন আমাদের সময় এসএসসি ছিল, এসএসসির পরে যে একটা বন্ধ হয় 3 মাস, ওই সময় আমার রেগুলার লেখালেখি শুরু হয়। এইভাবে। তো ক্লাস 9-এ আপনি প্রথম কি লিখেছিলেন? এইটা হচ্ছে ম্যাগাজিনে তখন ছড়া, আমার লেখালেখি শুরু ছড়া দিয়ে। ছড়ার ছন্দ টন্দ নিয়ে একটু গবেষণা হতো, একটু জানাশোনা হতো, ওইভাবে যেটা হয় আর কি ওই সময়। তখন তো আর এত কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা। তো বাট সামহাউ ছাপা হয়ে গেছিল। তো তখন থেকে আমি ধরে নিচ্ছি প্রথম লেখা। তাহলে আপনার প্রথম লেখা হচ্ছে আপনি প্রথমে ছড়াকার। ছড়াকার মানে ছড়া দিয়ে লেখা শুরু। ছড়া দিয়ে লেখা। আর আরো যদি বলেন, ক্লাস 7 থেকে স্কুল ম্যাগাজিনে লেখা শুরু, বা স্কুলের দেয়ালিকা বেরোতো, ওটা হচ্ছে ক্লাস 7 থেকে। ক্লাস 7 বাট থেকে মানে বাইরে, স্কুলের বাইরে বেরিয়েছে 9-এ। 9। আচ্ছা, আপনি বললেন যে দশম শ্রেণীর পরে আপনি আরো লেখা প্রকাশ করলেন। হ্যাঁ, তখন আমি কি রেগুলার ধরনের ওই লেখা প্রকাশ এসএসসি এর পরে অনেক ধরনের লেখা শুরু করি। মূলত প্রবন্ধ বেশি, ছড়াও বেরোতো। আচ্ছা। তখন যেমন অনেক পত্রিকা ছিল, ছোটদের একটা বিভাগ ছিল, তখন আমরা কিন্তু বড় হইনি। না। তো ছোটদের বিভাগে অনেক লেখা, প্রতি সপ্তাহে কোনো না কোনো বিভাগে আমরা প্রত্যেকটা পত্রিকায়, সংবাদে খেলাঘর ছিল, ইত্তেফাকের কচিকাঁচার আসর ছিল, খবরে ছিল, শাপলা দোয়েল, এরকম শিশু একাডেমি থেকে মান্থলি শিশু বেরোতো, মান্থলি নবারুণ বেরোতো সচিত্র বাংলাদেশের এখান থেকে। তো মোটামুটি অনেক জায়গায় তখন লেখার সুযোগ ছিল। আচ্ছা। তা আমরা এভাবেই কম বেশি লিখতাম, বা আশায় আশায় থাকতাম আগামী সপ্তাহের মধ্যে আমারটা আসবে, বা আমরা জানতাম এই সপ্তাহে আমারটা আসেনি, আরেকজনেরটা আসছে, নিশ্চয়ই পরেরটা আসবে। তো এইভাবে আমরা তখনকার দিনে একটা মানে লেখালেখির শুরুটা। আচ্ছা, তো আপনি আমরা বলছেন, আমরা বলতে পেরেছি ওই সময় যেটা হতো কি, সব লেখকরা একটা গ্রুপের মতো ছিল এবং সবাই সবাইকে কম বেশি আমরা চিনতাম। শুধু তাই না, ওই সময় বিভিন্ন জায়গায় সাহিত্য সভা হতো, সাহিত্যের আসর হতো। তো ওখানে আমরা যেতাম, লেখালেখি নিয়ে আলোচনা হতো। ওখানে বড় বড় লেখকরা আসতেন, কবিরা আসতেন, ছড়াকাররা আসতেন, সাংবাদিকরা আসতেন। তো আমাদের ওইভাবে ছোট বড়র মাধ্যমে ওই কারো লেখা কেমন হলো ওটার ফিডব্যাক তখন পাচ্ছি, বা কেউ সাহায্য করছে যে এইভাবে করলে ভালো হতো। তো আমরা ওইভাবেই জানতাম, ইভেন সম্পাদকরা অনেক সময় থাকতেন। তো যার ফলে আমরা জানতাম, তো ওখানেই একটা আলোচনা হতো যে আমি আগামী সপ্তাহে একটা লেখা দিব। তো তখন একটা ভাইব পাওয়া যেত যে হ্যাঁ, লেখা দিতে বলেছে, আমরা তাহলে দেই। বা এই সপ্তাহে উনি বলে দিচ্ছেন যে না, অমুকে দিয়েছে, ওটা এই সপ্তাহে যাচ্ছে, তার মানে ধরে নিচ্ছি হয়তো আমারটা পরে যাবে। এইভাবে হতো। তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্রেও কিছু আলোচনা হতো। ওখান থেকে একটা ম্যাগাজিন বেরোতো আসন্ন নামে, তো ওখানে আমি লিখেছি প্রবন্ধের মতো। ভাইয়া, এগুলি আপনি কোন সালের কথা বলছেন? এগুলো অনেক আগের কথা। আমি যদি এসএসসির কথা বলি, এটা এই লেট 80s 90s এর একটু শুরু আগের থেকে, ওই সময়। তো কারণ আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আসন্ন ম্যাগাজিনের নাম শুনি নাই। শুনেন নাই? আচ্ছা, তাহলে এটা অনেক আগের কথা, 90s এর কথা। 90s এর কথা। আচ্ছা। মূলত আমার লেখালেখির আসলে পুরো বিষয়টাই, যে আপনি গানের কথা বললেন, এই 90s কে ঘিরেই। 90s কে বা ওই সময় যারা লেখক ছিলেন, ছড়াকার ছিলেন, তারা, তাদের পরে এখন আমরা কিন্তু ওই
এরকম একটা জেনারেশন বা ওইরকম একটা গ্রুপ হুম, হুম, আর পাইনি হুম, হুম, এরপরে। আচ্ছা, মানে তো ওই হিসাবে আমাদের সময়টাকে আমি একটা উজ্জ্বল সময় বলবো। আপনার কেন মনে হয় আমরা এরপরে পাইনি? আম সেটা নানা কারণ হতে পারে। হয়তো মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে বা আমাদের হাতের কাছে যে তখন আপনার ইন্টারনেট এসে গেছে। আস্তে, আস্তে মোবাইল এসে গেছে। তারপরে ডিজিটাল যুগ শুরু হয়েছে। সো মিডিয়ার যে প্রেজেন্সটা আমি বলব যে অনেক ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে। বা অনেক মাল্টি চ্যানেল হয়ে যাওয়াতে হুম, ওই এক জায়গায় মানুষ আর থেমে থাকেনি। একেকজন একেক জায়গায় বিক্ষিপ্ত হয়ে গেছে। আচ্ছা, যেমন এখন আমরা কবিতা কিন্তু পত্রিকায় না ছাপা হলেও আমরা কিছু হ্যাঁ, মনে করি না। না, দেখা যাচ্ছে ফেসবুকেই লিখে ফেলছি। জি, বা অনেক অনলাইন পত্রিকাও বেরোচ্ছে। হুম, হয়তো সেটা আমরা কেউ পড়ছি, কেউ পড়ছি না। হুম, হ্যাঁ? কিন্তু আগের মতো একটা আশা নিয়ে বসে থাকা বা অনেক আগে আমরা ডাকে হ্যাঁ, চিঠি কিন্তু হ্যাঁ, চিঠি লিখে লেখা পাঠাতাম। লেখা পাঠাতে। হ্যাঁ, এবং আমার ১ম লেখা ওভাবেই ছাপা হয়েছে। আচ্ছা, আচ্ছা, যে চিঠি লিখে সম্পাদককে একটা লেটার লিখতাম। তার সাথে আবার কবিতাটাও দিয়ে দিতাম। আচ্ছা, তো ওই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। না, এখন আপনি WhatsApp এও পাঠিয়ে দিতে পারছেন, মেসেজেও পাঠিয়ে দিতে পারছেন বা নিজেও পোস্ট করতে পারছেন। তো আমি বলব যে আগের যেই আমাদের একটা আকাঙ্খা হুম, বা একটা আশা হুম, ওইটা খুব সহজলভ্য হয়ে গেছে। জি, জি, সেই কারণেই এটা সত্যি। আকর্ষণটাও হয়তো একটু কম। হুম, হ্যাঁ, আবার সবার সাথে ওই যে দেখা সাক্ষাৎ না হওয়াতে আমরা যেমন আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, হুম, হুম, ওইটাও কিন্তু একটু ডিটাচ। আচ্ছা, যার ফলে আপনি কি লিখছেন, কোন ধারায় আছেন, হুম, আসলেও আপনার স্ট্যান্ডার্ডটা কিরকম, হুম, হুম। এটার কিন্তু মূল্যায়নটা আমরা নিজে, নিজে অনেক সময় মানে বুঝতে আপনি পারছি না। বলতে চাচ্ছেন যে ফিডব্যাকটা আমরা ঠিক অনেক মতো সময় পাচ্ছি পাইছি না। না। হয়তো আপনি লিখে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আসলেও ওটার মানটা কি হয়েছে? হ্যাঁ, ওইটা অনেক সময় আপনি ফিডব্যাকটা নিজেরটা পাচ্ছি না। বুঝতেছেন না হ্যাঁ, বা বুঝতে পারছেন না। হ্যাঁ, যেটা অনেক সিনিয়র, অনেক জ্ঞানী-গুণী হুম, বা হুম, যাদের আসলে প্রোগ্রামার, লেখক বা হুম, কবি, সাহিত্যিক ছিলেন আমাদের সময়, জি, তারা যেভাবে আমাদের হাতে ধরিয়ে, ধরিয়ে অনেক সময় শিখিয়ে দিয়েছেন। জি, আহ, বা সাজেস্ট করেছেন যে এই বইটা পড়ো বা জি, ওটা ওখানে ওটা পড়া যাবে হুম, হুম, বা অমুকের কাছে যাও। জি। তো এই জিনিসটা আমি বলবো একটু মিসিং এখনকার যুগে। হ্যাঁ, আমি আপনার এই কথার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। আমিও লিখি। হুম, আমার সবগুলি লেখা আমি ফেসবুকেই পাবলিশ করি। হুম, হুম। ওই ফিডব্যাকটা ওইভাবে আসলে আসে না। হ্যাঁ, এবং ফেসবুকের ধরেন ওই যে ইমোজি যেটা বলি, হ্যাঁ, ওটা দিয়ে আসলে মানুষটা কি মনে করলো হুম, সেটা কিন্তু আসলে রিয়েলি না মিন করে সেটা না। আসে না। আবার আরেকটা জিনিসও আছে, আমরা যখন লেখক, আমরা কিন্তু অন্যভাবে চিন্তা করি। জি, সেটা ফেসবুক ধরেন সাধারণ লোক সবাই হুম, XYZ সবাই হুম, দেখছে। তো সবাই কিন্তু অ্যাজ এ কবি বা আপনার অ্যাজ এ লেখক, হুম, আপনার মূল ভাবটা নাও বুঝতে পারে। সেটা সত্যি। তাই না? বা আপনার ইমাজিনেশন বা আপনি কি চিন্তা করে লেখাটা দিয়েছেন বা আপনি কি বোধ থেকে সবার বোধ শক্তি একরকম নাও হতে পারে। তো এদিকে লেখকের যেমন স্বাধীনতা আছে, চিন্তার স্বাধীনতা আছে, আবার সেই ক্ষেত্রে কতটুকু মান হলো ওইটারও আমার মনে হয় হুম, একটু কমে গেছে এই মিডিয়া বা মাল্টি চ্যানেলের ফ্র্যাগমেন্টেশন এর কারণে। আচ্ছা। আপনি তারপরে আবার উল্টো ভাবেও যদি বলি পজিটিভ সাইডও আছে। এটার মাধ্যমে আগে একটা নিউজ পেপার যে কিনছে না তার হাতে পৌঁছাচ্ছে না। হুম, এখন এটা কেউ পড়ুক আর না পড়ুক, আমি কিন্তু আমার ফ্রেন্ড বা নেটওয়ার্ক হুম, সার্কেলে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তো পৌঁছে যাচ্ছে। পৌঁছানোটা হয়তো খুব ফাস্টার হচ্ছে। হুম। কিন্তু ভাইয়া পৌঁছাচ্ছে ঠিক আছে। হুম, হুম। কিন্তু কেউ পড়ছে কিনা সেগুলি তো আমরা এইটা বুঝতে পারছি না। অতটা বুঝতে পারছি না। এখন যদিও অনেক মেকানিজম আছে যে কতজন পড়লো, কতজন ভিউ হলো হুম, দেখতে পাচ্ছেন। কিন্তু আমার মতে যে ভিউ ইজ নট এনাফ। সেটাই। হ্যাঁ? মানে একজন লেখকের জন্য ভিউ ইজ নট এনাফ। আবার অনেকে না বুঝেও অনেক ধরনের মন্তব্য করে। হুম, সেটাও যেমন ঠিক না। একটা শিল্পী বা একজন লেখকের তাকে ওইভাবে সম্মান দেওয়াটাও উচিত। অবশ্যই, আমি বুঝি আর না বুঝি। অবশ্যই। তো এই জিনিসটাও আমরা অনেক সময় ফেস করি বা অনেকের সাথে কথা বলি হুম, শুনি। এজন্য অনেকে ডিমোটিভেটেড হয় হুম, বা মোরালি একটু পিছিয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা হয় আরকি। বাট আমি বলব যে আগের যুগে অনেক আন্তরিকতাটা বেশি ছিল। আচ্ছা। এখনো হয়তো আছে, বাট এখন ওই মানে সামনাসামনি অ্যাটাচমেন্টটা কমে গেছে। ইন পারসন ইন পারসন কমিউনিকেশনটা কমিউনিকেশন কমে কমে গেছে। গেছে। এবং যার ফলে মানুষ নিজের মতো করে ভেবেই হুম, খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে এবং নিজের মতো ভেবে মতামত দেয়। তো এই মতামতটা আসলে অনেক সময় পজিটিভ, নেগেটিভ অনেক কিছু হতে হুম, হুম। পারে। সবসময় কাজে লাগে। কাজে লাগে না। আবার সব মতামত যে গ্রহণযোগ্য তাও না। হুম। আপনি ফিডব্যাক এর কথা বললেন। তো আম আমাদের তো আম অনেক ইয়াং লেখক লেখিকা আছে। হুম, হুম।
এবং আপনি আপনি লেখার ভুবনে একজন বিখ্যাত লোক। না বিখ্যাত না, বাট আমি লেখালেখি করে অনেক কেউ কেউ চেনে। অবশ্যই কেউ কেউ আপনাকে জানে। অনেকেই চেনেন। হুম। তো আপনার কি মেন্টরশিপের দিকে আগ্রহ আছে? আর সেটা তো ওই যে আমি বললাম, আমরাও যেভাবে পেয়ে এসেছি বিভিন্ন, আগে তো দেখা হতো, ইভেন সম্পাদকদের সাথে আমরা বসতাম, পত্রিকা অফিসে যেতাম, তো তারাই এক ধরনের আমাদের গাইড করতো। তো ওই জিনিসটা করাই যেতে পারে, বা এখানেও ছোটখাটো ভাবে এই যে রিডার্স ক্লাব বা রাইটার্স ক্লাব অনেকভাবে এই মেন্টরিং এরকম হতে পারে, বা এই ধরনের আয়োজন হতে পারে ছোটখাটো, বা ওয়ার্কশপের আয়োজন হতে পারে, বা নট অনলি দ্যাট ডিসকাশনেরও আয়োজন হতে পারে, যে হ্যাঁ, ডিসকাস অবশ্যই। থেকে অন্যরা শুনলো। জি, আপনি যেমন একটা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে শুনছে, জি, সেরকম সামনাসামনিও কিছু যারা ইন্টারেস্টেড অডিয়েন্সের সামনেও আমরা এই ধরনের ডিসকাশন করতে পারি, বা অবশ্যই। 1 আওয়ার সেশন, যেভাবেই নামকরণ করুক। আসল কথা হচ্ছে শেয়ার করা, নলেজ শেয়ার করা, বা বার্তা বিনিময় করা, হ্যাঁ। বা এক্সচেঞ্জ অফ ভিউজ, এটা করা, ডায়ালগ এক্সচেঞ্জ অফ ভিউজ হতেই পারে। অবশ্যই। সেটা যে ফরম্যাটে হয়, ডিজিটালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, মান্থলি হতে পারে, হ্যাঁ, মানে উইকলি হতে পারে, ইয়ারলি হতে পারে, ইভেন বড় বড় তো আমরা অনেক কনফারেন্সও দেখি, জি, লেখক কনফারেন্স, এরকমও হতে পারে। এরকম সো এটার আসলে শুরু করাটা দরকার। করা- এখন কিভাবে শুরু হবে, এবং প্রত্যেকটা শুরুই ছোট থেকে হয়, জি, তারপরে হয়তো একটা জি, বৃহৎ আকার ধারণ করে। তা আমি বলবো যে আপনাদের ইচ্ছা থাকলে, যারা লাইক মাইন্ডেড আছেন, হুম। সমমনা আছেন, তারা মিলে কিছু একটা করলে অবশ্যই আমি সাড়া অবশ্যই। দিব। থ্যাংক ইউ সো মাচ। আপনার গান নিয়ে কিছু কথা বলুন। গান লেখাটা শুরু আসলে একটু আকস্মিক ভাবে, গান লিখবো বলে গান লেখা শুরু না। আচ্ছা, ওই আমাদের তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, মনে হয় সম্ভবত সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে। তো আমার কিছু বন্ধুরা এবং আমাদের সিনিয়র ভাই একজন আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে ঢাকায়, তো ওনারা একটা ব্যান্ড করেছেন, নাম হচ্ছে অক্টেভ। তো উনি সৌভাগ্যক্রমে জানতেন যে আমি একটু লেখালেখি করি, এবং ওনাদেরই টিমের আরেকজন গিটারিস্ট এবং পিয়ানিস্ট, উনিও জানতেন, উনি আবার আমার সাথে স্কুলে পড়তেন, তো সেও জানতো যে আমি লেখালেখি করি। আচ্ছা, তো এই দুই সূত্র ধরে ওরা একদিন বললো যে তুমি তো এরকম ছড়া কবিতা লিখো, তাহলে আমরা তো এরকম ব্যান্ড করছি, আমাদের একটা অ্যালবাম বেরোবে ডন থেকে, তখন ডন খুব ফেমাস ছিল, আচ্ছা, ডন প্রোডাকশন। আমি পরবর্তীতে আরো কথা বলবো। তো ওরকম ভাবে আমাদের কিছু গান দরকার, তুমি তাহলে একটা গান লিখে দাও। তো ওইভাবে প্রস্তাবটা আসে, এবং আমি তখন চেষ্টা করে দেখলাম যে আচ্ছা, ছন্দ সম্পর্কে একটু জ্ঞান যখন আছে, জি, ছড়া টড়া লিখতাম, কবিতা লিখতাম, একটু ট্রাই করে দেখি। তো ওইভাবেই আমার একটু গান লেখা শুরু, এবং ওনারা পরবর্তীতে আমার প্রায় 7টা গান ওনাদের অ্যালবামে বেরিয়েছে। সাতটা। হ্যাঁ, ওই অ্যালবামে, ওনাদের অ্যালবামে। আচ্ছা, এবং তখনকার দিনে হতো কি, ওই ঈদের দিনে বিটিভিতে ব্যান্ডের অনুষ্ঠান যেত, হ্যাঁ, হ্যাঁ। এবং প্রথম ওনাদের গান হিট করলো ওই বিটিভি ঈদের অনুষ্ঠানে, সেটা 90s এর কথা বলছেন? 90s এর কথা বলছি। আচ্ছা, এবং তখন ওই ক্যাসেট বাজতো দোকানে দোকানে। হুম, হুম, তো ওই প্রথম গানটা ওনাদের যেটা হিট করেছিল, ওটার নাম হচ্ছে তুমি চলে গেছো। এটা সুর করেছিল আলী আকবর রূপু, এবং কণ্ঠ হচ্ছে মঞ্জু ভাইয়ের, আর সঙ্গীত আয়োজনে ছিলেন আলী আক্তার রুনু, ডেভিড রড্রিক, আসিফ ইকবাল, এরকম অনেকে ওনাদের যারা টিমে ছিলেন আর কি। তো ওই হিসাবে যদি বলেন, তুমি চলে গেছো হচ্ছে আমার প্রথম প্রকাশিত গান। তবে মজার ব্যাপার হচ্ছে, ওনাদের জন্য যে গানটা প্রথমে লিখেছিলাম, ওই গানটা সামহাও ওই অ্যালবামে আর যায়নি। কেন? এটার কেন উত্তর এখন আসলে মনে নেই, বা কেন যায়নি এটার আচ্ছা। আসলে ব্যাখ্যাও আমারও মনে নেই, বা ওনা এটা নিয়ে ডিসকাসও হয়নি। আচ্ছা, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, পরবর্তীতে ওই গানটা হুম, হুম, মাইলসকে দিয়েছিলাম। জি, তো মানাম আহমেদ শ্রদ্ধেয়, উনি ওটা সুর করেছিলেন, এবং মাইলসে ওটা ওয়ান অফ দা জনপ্রিয় গান পরে হলো, যেটার নাম হচ্ছে এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল। ও, গানটার টাইটেল ছিল স্বপ্নভঙ্গ। আচ্ছা, আচ্ছা, তো এইভাবে আর কি, সেই হিসাবে স্বপ্নভঙ্গ যে গানটা এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল, ওটা আমার লেখা প্রথম গান, আচ্ছা, 24শে জানুয়ারি 1989 সালে লেখা। বাট প্রকাশিত প্রথম গান হচ্ছে তুমি চলে গেছো, আচ্ছা। স্বপ্নভঙ্গ আপনার প্রথম লেখা? লেখা গান, বাট ওটা তখন প্রকাশিত হয়নি, পরে মাইলসের অ্যালবামে প্রকাশিত আচ্ছা, হয়েছে। আচ্ছা। আর ওটা সুর করেছিলেন প্রকাশিত গান হচ্ছে অক্টেভের সঙ্গে। অক্টেভে, ও প্রথম প্রকাশিত। বাট লেখা হিসেবে যদি ধরি প্রথম গান, তাহলে স্বপ্নভঙ্গ এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল। আপনি অক্টেভের জন্য গান লিখেছেন, মাইলসের জন্য গান লিখেছেন,
ওয়ারফেজের জন্য লিখেছেন, ফিডব্যাকের জন্য লিখেছেন। এছাড়াও অনেক সোলো আর্টিস্টের জন্য করেছি। আচ্ছা, যেমন যেমন আখি আলমগীরের ফার্স্ট অ্যালবামে একটা জনপ্রিয় গান তুমি শুধু তুমি, মেহরিনের দুটো অ্যালবামে একটা টাইটেল সং ছিল দেখা হবে কি হবে না, ঢাকা শহরের উপর গান একটা অবাক শহর ঢাকা, রমার গান, দিলরুবা খানের গান বন্ধুরে, ওটা আলী আকবর ভাইয়ের সুর, আলী আকবর উপু, দেন খালিদ হাসান মেনু ওনার কিছু গান করা হয়েছিল, ওটা মানব ভাইয়ের সুর ছিল। আখিরটাও মানব ভাইয়ের সুর ছিল। রমার কথা বললাম, তারপরে অ্যামেচার কিছু সঙ্গীত শিল্পী ছিলেন, ওয়াকার চৌধুরী, ফিরোজ, ওনাদের কিছু গান করেছিলাম। তারপরে প্রথম দিকে তখন মিক্স অ্যালবাম বেরোতো, এসডি রুবেলের গান করা হয়েছে। তারপরে এরকম অনেকের কাজ করা হয়েছে। রিসেন্টলিও কিছু গান করলাম, যেমন আমাদের সেই পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদের একটা গান করেছি, ওটা ফুয়াদ নাসের বাবু ভাই শুরু করেছেন, পারবো না ভুলে যেতে, ওটা হয়তো খুব শীঘ্রই রিলিজ হবে। অ্যান্ড রুমন নামে পার্থিব ব্যান্ডের ওর একটা সোলো গান করলাম, আরো কয়েকটা গান বেরোবে রিসেন্টলি। ইফরানা বলে একজন, খেয়া বলে একজন, রাজীব ইসলাম বলে একজন, এদের বেশ কিছু গান পাইপলাইনে এখন আছে। আপনি অনেকগুলি গানের কথা বললেন, এই পর্যন্ত কতগুলি গান আপনি লিখেছেন? এইটা এক্স্যাক্টলি বলা একটু difficult, আচ্ছা, তবে খুব বেশি না। আমি কিন্তু খুব একটা লেখালেখি গান লেখা হয়নি, হয়তো পরিচিত গান অনেক বেশি, কিন্তু লেখার দিক থেকে সংখ্যায় হয়তো 100-র কাছাকাছি। 100 তো ভাইয়া কম না। 100-র কাছাকাছি বা এর চেয়ে অনেক কম, মানে বাট 100 পেরোয় যায়। আচ্ছা আচ্ছা, আর ইদানিং যেটা হচ্ছে, অনেক সময় কবিতা থেকে গান হচ্ছে, বা আমার লেখার স্টাইলটা এমন, ওটার মধ্যে ইনহেরেন্ট একটা হয়তো রিদম থাকে। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কবিতা থেকেও গান হচ্ছে। আসলে এই জন্যই আমরা হয়তো এটাকে মানে গীতি কবিতা বলি আচ্ছা, বা লিরিক্স বলি। লিরিক্স মানে গীতি কবিতা আসলে। তো ওই রকমও হচ্ছে, কয়েকজন আমার কবিতার বই থেকে কবিতা নিয়ে গান করছে, এটাও হচ্ছে। আচ্ছা। আপনার কি ইচ্ছা আছে ভবিষ্যতে যে আপনার গানগুলি নিয়ে, লিরিক্স গুলি নিয়ে একটি বই বের করবেন? এটা আমার একটা প্ল্যান আছে, অনেকদিন ধরে গুছাতে চেষ্টা করছি, বাট এটা আমারই আলসেমি বা সামাও হয়ে উঠছে না। আমার একটু অন্যভাবে করার প্ল্যান আছে, যেমন কেমন ভাবে? মানে শুধু গান না, হয়তো এটার পিছনে কিছু কথা হিস্ট্রি থাকতে পারে, হ্যাঁ, বা সেটা খুব দারুণ। সেই সাথে গানটাও থাকে, মানে গানের শুধু ইতিহাস। একটা কবিতার মতো বই না, হ্যাঁ। মানে শুধু গানেরই গান না, হয়তো কিছু গল্প টল্প থাকতে পারে, মানে গানের ইতিহাস বা স্টোরি, ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড, বা কে গাইলো, তাদের নাম ধাম। হ্যাঁ। এই যে এখন যেগুলো বলছি, কারণ জি, এখন অনেক গান হয়ে গেছে যেগুলো 30-35 বছর ধরে মানুষ শুনছে জি, বা গাইছে। তো সেই হিসাবে এগুলোর হিস্ট্রি নেক্সট জেনারেশনকে তো না বললে হয়তো হারিয়ে যাবে। হারিয়ে যাবে। তো সেটা সত্যি। ওই জন্য আমার একটা প্ল্যান হয় যে মাঝে মাঝে এখন কেউ স্টোরি চাইলে বলি, বা ওগুলো যদি একটু গুছিয়ে কেউ করতে চায়, অবশ্যই আমি সেই ধরনের একটা বই করতে দিয়েছি। এটা খুবই ইন্টারেস্টিং হবে এরকম বই করতে পারলে। আপনার জনপ্রিয় গান তো অনেক, যেগুলি আমাদের জেনারেশনেও আমরা শুনেছি গান, যেমন ধিকি ধিকি, জ্বালা জ্বালা, স্বপ্নভঙ্গ, নীলা। তো আপনার এই গানগুলির মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়? এটা আসলে বলা ডিফিকাল্ট, কারণ এক এক সময় লেখা, এবং আপনি নিজেও লেখক, এক একটা লেখা কিন্তু নিজের সন্তানের মতো মনে হয়। অবশ্যই। তো এখন কাকে ছেড়ে কাকে আপনি প্রাধান্য দেবেন? তবে হ্যাঁ, কিছু কিছু লেখা নিজেই লিখে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে গিয়েছি যেটা কিভাবে লিখলাম। হ্যাঁ, তো সেরকম হয়। যেমন এক ঝড় এসে ভেঙে দিওর মধ্যে একটা আছে, স্মৃতির সড়ক এসে থমকে দাঁড়ায়, এরকম কিছু লাইন। তারপরে জ্বালা জ্বালার মধ্যে সোনালী স্বপ্নগুলো কেন কাছে এসে আবার হারিয়ে যায়। এটা কিন্তু সবার মানুষের মধ্যেই ঘটে, বাট এইভাবে লিখে ফেলেছি, এটা অনেক সময় চিন্তা করা যায়। তারপরে ধিকি ধিকির মধ্যে একটা লাইন, ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই। এই যে একটা ফিলিং, এত সহজভাবে লিখে ফেলা, হ্যাঁ, যেটা আমাকে অনেকেই বলেছে, ভাইয়া আপনি তো আমার কথাই লিখেন। আসলে সেটা না, এটা মানুষের মধ্যেই এটা হয়। তো ওই লেখার সময় হয়তো এটা চলে আসছে। আপনি যেহেতু লেখালেখির কথা বলছেন, হ্যাঁ। তাহলে কি লেখালেখি নিয়ে কথা জিজ্ঞেস জি, করব। বলুন। সেটা হচ্ছে আপনার লেখার, এটা খুব জেনারেল কোশ্চেন হয়ে যাচ্ছে, তারপরেও করি। হুম হুম। লেখার অনুপ্রেরণা কিভাবে আসে? এইটা অনুপ্রেরণা আসলে কোনো মানুষ আমাকে আসলে অনুপ্রেরণা ওইভাবে ডাইরেক্টলি কেউ অনুপ্রেরণা দেয়নি, বাট ওই যে লেখালেখি করতাম, বা ছোটবেলায় ওই যে পত্রিকায় ছাপা হয়েছে, ওটাতেই আনন্দ, আচ্ছা আরেকটা ছাপা হোক, ব্যাপারটা এরকম। বা যখন সম্পাদকদের কাছে গিয়েছি,
কেউ কেউ আমাকে উৎসাহ দিয়েছে যে তুমি, সবাই তো ছড়া কবিতা লেখে, প্রবন্ধ অনেকে লেখে না, কারণ ওটা একটু খেটে খুঁটে লিখতে হয় বা একটু রিসার্চ করে লিখতে হয় বা তথ্য সংগ্রহ করে লিখতে হয়। তো তোমার গদ্যের হাত ভালো, তুমি একটু তাহলে প্রবন্ধ লিখো। তো তখন মনে হয়েছে যে না, কেউ এনকারেজ করছে বা আমার একটা স্কিল সে রেকগনাইজ করছে। তো যখন ছাপা হচ্ছে তখন মনে হচ্ছে তাহলে আর একটু লিখি। মানে আপনি যখন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন পাচ্ছেন তখন ওটা আমাকে তখন কাজে আপনার ইন্সপিরেশন ইন্সপিরেশনটা বেড়ে যাচ্ছে। যেমন আমার বইগুলোর ক্ষেত্রেও যখন একটা লেখা একটা প্রকাশক বলে বই করব, জি, তখন মনে হয় যে না এটা করি। আচ্ছা, মানে গানের ক্ষেত্রে কেউ যখন বলে আমি গাইবো, তখন আসলে এই জন্য আমার লেখার সংখ্যা বা গানের সংখ্যার দিকে কম। আচ্ছা। আমি নিজের থেকে অনেক কিছু লিখে রাখি, কেউ চাইলে তখন আমার উৎসাহটা হয়। এই সংখ্যা আমি কম বলবো না ভাইয়া। না, আমি জাস্ট বলছি যে ওই সারাক্ষণই যে লিখি তা না, কিন্তু বা প্রতিদিনই যে লিখি তাও না, বাট হ্যাঁ কিছু মনে আসলে লিখে রাখি। বা ওই যে বললাম করোনার সময় অনেক কবিতা লিখেছি, তখন একটু অবসর ছিল বা করোনার সময় অন্যান্য কাজ কম ছিল, তো ওই সূত্র ধরে তখন লেখে ফেলাতে আবার আইডিয়া শেয়ার করতে করতে দেখা গেল যে এটা একজন বই করতে চায়। তখন বললো যে আচ্ছা তাহলে গুছিয়ে একটা বই করে ফেলি। তারপরে আরো দেখলাম আরো কবিতা জমে আছে, তো আরেকটা বইয়ের জন্য বলি। তো আরেকটা প্রকাশক যখন বললো যে এটা একটা বই করতে চাই, হুম, তখন আমার মনে হলো যে বই করি। আচ্ছা, তো এরকম গানের ক্ষেত্রে তাই, কেউ যদি বলে যে আমাকে একটা গান দিয়েন বা আমি একটা গান করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি তখন একটা গান লেখার অনুপ্রেরণা পাচ্ছি বা আমার স্টকে যদি থাকে বা আমার কাছে যদি থাকে, তখন মনে হচ্ছে যে ওই গায়ক বা গায়িকাকে কোনটা মানাবে। কারণ প্রত্যেকেরই পার্সোনালিটি আলাদা এবং প্রত্যেকেরই ঘরানাটা আলাদা গানের। কেউ পপ গায়, কেউ রক গায়, কেউ ব্যান্ড গায়, কেউ সফট গান গায়, কেউ মেলোডিস ক্লাসিক গায়। তো তখন আসলে আমি মানুষটাকে মাথায় রেখে কোন গানটা সুইটেবল হবে ওই রকম একটা। তবে আমার ক্ষেত্রে এটাই যে আমি ধরেই নিই যে কেউ যখন এটা করবে তখনই আসলে দিতে ইচ্ছে করে, বা পত্রিকায় ছাপবে তখনই লিখতে ইচ্ছে করে, আচ্ছা, বা বইটা ছাপা হবে তখনই বইটা কম্পাইল। তো আমার ইচ্ছাটা বা অনুপ্রেরণাটা এরকম। হ্যাঁ, নতুন কি লিখছেন? নতুন এখন যেটা হচ্ছে কবিতাটা বেশি লেখা হচ্ছে, আচ্ছা, আর কিছু গান হচ্ছে, আচ্ছা, এবং অনেক নতুন নতুন শিল্পীরাও সামহাও আমার সাথে কানেক্টেড হয়েছে। এখন তো ফেসবুকের যুগ, মেসেঞ্জারের যুগ, এইভাবে যোগাযোগ করেও কিন্তু অনেকে কানেক্টেড হয়ে গান হচ্ছে। আচ্ছা, যেমন আম, নতুন একজন ভ্যানকুভার থেকে রিসেন্টলি একজন গান করলেন, ওনার গানটা সুর করেছে ফওয়াদ নাসার বাবু। তারপরে আমি বললাম ফেরদৌস ওয়াহিদ ভাই, পার্থিব, তারপরে ইফরানা, আজকেই তার ভিডিওটা পেলাম। তো এরকম আরো কিছু গান আমাদের এখানে রেজাইনাতে থাকেন পিরু সত্তার, উনিও ওনাকে একটা গান দিয়েছি, উনি হয়তো এটা করবেন আশা করি। আচ্ছা। তো এরকম অন্যান্য যারা আছে আমি আপনার মাধ্যমেই জানাতে চাচ্ছি যে কেউ গান যদি করতে চায় অবশ্যই আমি গান লিখছি এখন। হ্যাঁ, গান চাইলেই দেওয়া যাবে। আর আপনি হয়তো জানেন এই মাসেই ওয়ারফেজ আবার এখানে আসছে। জি, হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমার জন্য একটা আশ্চর্য ব্যাপার হ্যাঁ, যে ওয়ারফেজের 30 বছর পূর্তিতে আমি ছিলাম, ওই কনসার্টে আমাকে দাওয়াত দিয়েছিল। তো এখানে ওরা 40 বছর করতে আসছে এবং ওরাও কিছু গান আমার গেয়েছে যেগুলো বেশ জনপ্রিয়। যেমন আশা, ধূপছায়া, মৌনতা। তো এই গানগুলো প্রায় 30-35 বছর ধরে মানুষ শুনছে। তো ওইটা আমার কাছে একটু নস্টালজিক আপনার মনে হচ্ছে। কেমন লাগছে? এখনো জানি না, আসলে ফিলিংসটা হবে। বাট আমি মাঝখানে ঢাকায় গিয়েছিলাম, টিপুর সাথে কথা হয়েছে, আচ্ছা, পলাশের সাথে মেসেজ হয়েছে। তারপরে ওদের আগের ভোকাল ছিল মাঝখানে ওয়ারফেজ, এখন আলাদা, মানে সলো গায় মিজান, ওদের সাথেও কথা হলো। সো দে আর ভেরি এক্সাইটেড, অনেকদিন পর কথা হয়েছে। রিসেন্টলি বাবনার সাথে আমেরিকায় কথা হলো। আচ্ছা, তো এগুলো ভালোই লাগে, নট ব্যাড। মানে তখন আমরা তো আরো ছোট ছিলাম যখন এই গানগুলো লেখা হয়েছে, তখন ভাবিনি এই গানগুলো এতদিন মানুষ শুনবে। তো এখনো যখন শোনে মাঝে মাঝে ভালোই লাগে। 3টা জেনারেশন। 3টা জেনারেশন। হ্যাঁ, মানে রিসেন্টলি একজন বলল যে ভাইয়া আপনার গানটা টিভিতে হচ্ছে, একটু দেখেন। আহ, আমাদের পাশের দেশে কোন একটা অনুষ্ঠানে হচ্ছে, আমার গান গাচ্ছে। তো দেখতে বললাম, আমি বললাম তোমাকে কে বলছে? ও অনেক ছোট। আচ্ছা, বলে আমার নানি বলছে। তার মানে সেই নানির আমল থেকে নাতি, হ্যাঁ, 3টা জেনারেশন, মানে এগুলো আর কি মজার বিষয় আর কি। আর এখানে এখন এই রেজাইনার মতো শহরে এত দূরে, প্রায় 12,000 কিলোমিটার বাংলাদেশ থেকে দূরে এসে যদি এই গান শোনা যায়, খারাপ, মানে এটা একটা আনন্দেরই বিষয়। এবং যারা অর্গানাইজ করছে, আই শুড স্যালুট দেম, যে তারা
এত কিছুর ভিতরেও এরকম একটা জিনিস আয়োজন করতে পারছি। জি জি। আপনি ছড়া লিখেন, আপনি গান লিখেন, প্রবন্ধ লিখেন। কোন লেখার কোন ধারাটায় আপনি কমফোর্ট ফিল করেন সবচেয়ে বেশি? এইটা যদি আমি ফাঁকিবাজি বলি তাহলে মনে হয় কবিতা লিখলে কমফোর্ট ফিল করছি। কেন? ওটা যা মনে আসে লিখে ফেলি। আচ্ছা আর অন্য কিছু লিখতে গেলে একটু চিন্তা করতে হয়। যদি ছড়াও লিখি, ছড়াটা কিন্তু কঠিন, ছন্দ মিলাতে হয় আচ্ছা এবং ওটার সিকোয়েন্সটা ঠিক হচ্ছে কিনা এটাও মাথায় রাখতে হয়। এখন ছড়ার অনেক ফর্ম আছে, ননসেন্স ভার্স হতে পারে, স্যাটায়ার ভার্স হতে পারে, মানে বাচ্চাদের জুভেনাইল হতে পারে বা অ্যাডাল্ট হতে পারে। তো এখন আমি কোন ফর্মে লিখছি ওটাও মাথায় রাখতে হবে। কিন্তু কবিতাটা আমি দেখি একটু কম মাথায় রাখতে হয়, মনে আসলে লিখে ফেলছি বা যা আসলো। এই জন্য আমি অনেক সময় বলি কবিতারা আসে, হ্যাঁ ছড়ারাও আসে, গানেও আসে। আর প্রবন্ধ তো বললাম যে প্রবন্ধ লিখতে তো একটু পড়াশোনা করতে হয়, তথ্য জোগাড় করতে হয়, লিখতে হয়। আর উপন্যাস গল্পও লিখেছি, এটাকে ঠিক উপন্যাস বলবো না, বড় গল্প আমার একটা বইও বেরিয়েছে, তাই? গল্পের বই। আমি এটাকে বড়, বইয়ে? আচ্ছা বইয়ের নামটা এটাও মজার ব্যাপার, এটা আমার গানেরই একটা হেডলাইন নিয়ে, ধিকি ধিকিয়া ও আচ্ছা বইয়ের নাম। তো এটা কেন করেছি, এটাও অনেক, এই বইটাও দেখলাম প্রায় 30 বছর আগে বেরিয়েছে, ফার্স্ট এডিশন শেষ, আচ্ছা আমার কাছে কয়েকটা কপি আছে। আচ্ছা। তো এইটার নামটা কেন সিলেক্ট করলাম, তখন তো আমারই লেখা গান, হুম, এটাও জনপ্রিয় গান এবং এটা মাইলসের 4 জনকে উৎসর্গ করেছি, আচ্ছা মানাম আহমেদ, শফিন আহমেদ, হামিন আহমেদ এবং তখন ছিল ড্রামার মাহমুদ রশিদ, এরা 4 জনকে এই বইটা উৎসর্গ করা। আচ্ছা কিন্তু আমার মাথায় যেটা তখন ক্লিক করেছিল, যে হুমায়ুন আহমেদের কিছু বই আছে যেগুলো রবীন্দ্রসঙ্গীতের উপর বা লালনের নামের গানের উপর আচ্ছা বেস করে। আচ্ছা হ্যাঁ, তারপরে ইন্দ্রলোক মিলন ভাইয়ের একটা গান বই ছিল, তুমি কোন কাননের ফুল। তো তখন আমার মনে হলো এগুলো তো অন্যদের লেখা গানের হুম, লাইন নিয়ে বইয়ের নাম বলছে, তাহলে আমার বইটা আমার গানের লাইন দিয়ে করি। আচ্ছা ওই ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ওইটাও ছিল একটা ট্রায়াঙ্গুলার রোমান্টিক কাহিনী। তো দিকে দিকে আগুন জলেটা দেখলাম থিমের সাথে যায়, এই জন্য ব্যাপারটা। ওটাই কি আপনার প্রথম গল্পের বই? ওইটাই প্রথম গল্পের বই, এরপরে আর গল্পের বই করা হয়নি। কেন? ওই যে আমি বললাম আমি একটু আলসে, গল্প লিখতে তো একটু টাইম লাগে, একটু সময় লাগে, একটু চিন্তা আচ্ছা, করতে হয়। তো আমার কাছে মনে হয় যে এখন অনেক প্লট আছে, আমরা তো দুনিয়া দাঁড়িয়ে অনেক কিছুই দেখলাম, হয়তো আবার কখনো এরকম একটা সুযোগ আসলে বা ওই যে কেউ নাড়া দিলে যদি প্রকাশক চায় তখন হয়তো একটা লিখে তখন ফেলবো। লিখবেন। হ্যাঁ, তো এরকম একটা আমার চিন্তাধারা আছে। আচ্ছা আচ্ছা বা আপনারাও কোনো প্লট শেয়ার করতে পারেন, বা আমি অনেকের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেকে অকপটে অনেক কিছু শেয়ার করে, জি। হয়তো এগুলো মিলিয়ে। কারণ একটা লেখক সবকিছুই যে বানিয়ে লেখে তা না। না, লেখক বলেন বা যে কোনো ক্রিয়েটিভ পার্সনই বলেন, তারা তো একটা তার নিজের মতো করে চিন্তা করে এবং সেটা অনেকের মতো নাও হতে পারে। তাই আমি যতটুকু আমিও শিখেছি বা শুনেছি, জেনেছি বা এতদিনের জ্ঞানে, যে আসলে ক্রিয়েটিভিটির কোনো বাউন্ডারি হয় না। বা আপনি কাউকে বেঁধে ধরে বাধা ধরা একটা গণ্ডির মধ্যে ক্রিয়েটিভিটি করো, এটা হয় না আসলে। সো ইমাজিনেশনই, এবং সেটা আপনি কিভাবে বাস্তবে রূপ দিচ্ছেন সেটা এক একটা ফরম্যাটের জন্য। এই জন্য অনেকে অনেকভাবে কথা বলতে পারে, সমালোচনা করতে পারে, বাট সে তো আর আপনার মতো করে চিন্তা করছে না। তো সবার কাছে যে সবকিছু ভালো লাগবে নাও হতে পারে, আবার অনেকের কাছে যেটা ভালো লাগছে আমার কাছেও ভালো না লাগতে পারে। জি তো এই জন্য আমি বলবো এটা ইন্ডিভিজুয়ালি জাজ না করাটাই ভালো। অবশ্যই। হ্যাঁ, এবং প্রত্যেকটা শিল্পী তার তার গুণে মহিয়ান, তা আমার কাছে এটাই মনে হয়। আমি খুবই কৌতূহলী জানতে আপনার লেখালেখির অভ্যাস সম্পর্কে। অভ্যাসটা মাঝখানে একটু কমে গিয়েছিল। ওই যে আমি বলি না লেখারা আসে, একসময় হতো কি আমি কাগজ কলম নিয়ে মানে বালিশের পাশেও রেখে দিতাম, আচ্ছা যে মনে হলেই লিখে ফেলবো। আচ্ছা তো পরে দেখলাম যে এটা ঠেকানো যাচ্ছে না। আচ্ছা তারপরে নানা কারণে, জীবিকার কারণেই বলেন বা প্রফেশনের কারণেই বলেন, মানুষের ব্যস্ততার কারণেই বলেন বা সময়ের সাথে সাথে বয়সের কারণেই বলেন, একটা সময় একটা গ্যাপ পড়ে গেছিল। আচ্ছা বা আমি হয়তো লেখা থেকে লিখতাম টুকটাক, বাট ওরকম প্রচারের ইয়েতে ছিলাম। হুম, 2004 পরে অনেক দিন লিখিনি, মানে আমার লাস্ট বই বেরিয়েছিল 2004-এ। আচ্ছা তারপরে আবার নতুন করে বই বেরোনো শুরু হলো 2020 থেকে। আচ্ছা আচ্ছা তো এটা অনেক বড় একটা কাজ। তো মাঝখানে কিছু গান টান লেখা হয়েছে, গান লেখা হয়েছে, দু একটা প্রবন্ধ লেখা হয়েছে। আর মাঝখানে আরেকটা জিনিস তখন ইভলভ করলো, সেটা হলো
আমি যে প্রফেশনে আছি, হুম। মার্কেটিং বা ব্র্যান্ড মার্কেটিং এ, তখন আমি এই বিজনেস রিলেটেড আর্টিকেল লেখা শুরু করি। মানে ব্র্যান্ডিং এর উপর আমার প্রচুর লেখা শুরু হয়, এবং বাংলায় প্রথম ব্র্যান্ডিং এর উপর লেখা আমারই লেখা, এবং এটার উপরও একটা বই বেরিয়েছে, ব্র্যান্ডিং এবং বাস্তবতা। তো সেই হিসাবে যদি আপনি বলেন, লেখালেখিটা হচ্ছে আমার প্যাশন, বা মিউজিকটা যদি বলেন আমার প্যাশন, আর মার্কেটিংটা হচ্ছে আমার প্রফেশন। আচ্ছা বাট এটা কিন্তু একে অপরকে আবার কমপ্লিমেন্ট করে। আচ্ছা যেমন আমি যেহেতু মার্কেটিং এর লোক, ব্র্যান্ডিং এর লোক, কমিউনিকেশনের লোক, তো অনেক ক্ষেত্রে অনেক মিডিয়া অ্যাক্সেস অনেক আমার জন্য ইজি। বা যেহেতু লেখালেখি করি, কমিউনিকেশনের সাথে লেখালেখি অনেক ইম্পর্টেন্ট। অ্যাডভার্টাইজিং এর সাথে গান বাজনা বা জিঙ্গল, মিউজিক, এই টেকনিক্যাল পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। বা ক্রিয়েটিভ সাইডে আমি যে চিন্তা করে গল্প করছি, এটা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কমিউনিকেশনের সাথে খুব দরকার, বা মিডিয়া হ্যান্ডেল করার জন্য খুবই দরকার। তো এটা কিন্তু ইনডিরেক্টলি আসলে যেসব কোম্পানিগুলোতে আমি কাজ করেছি, তাদের অনেক ইনডিরেক্ট হেল্প হয়েছে, আচ্ছা যেটা আমি টেকনিক্যাল সাইডটাও জানি, ব্যাকগ্রাউন্ডটাও জানি, অ্যান্ড অনেক ক্ষেত্রে আমার ইজি অ্যাক্সেস আছে, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে শুধু ডিগ্রি, এমবিএ ডিগ্রি থাকলেই হচ্ছে না। তো এটা আসলে কমপ্লিমেন্ট করেছে। অনেক সময় অনেক কম বাজেটে অনেক কাজ করা গিয়েছে, যেহেতু আমি জিনিসগুলো জানি। তো এইভাবে, বাট লেখালেখির কোনো সময় হয় না। বাট পার্টিকুলারলি যদি হয়, নর্মালি আমি একটু রাতের দিকে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা মানে 10টার পরে আচ্ছা বা খাওয়া দাওয়ার পরে, সবাই যখন আসলে ঘরে একটু ঠান্ডা হয়ে যায়, তখন আসলে আমার কাজটা শুরু হয়। আচ্ছা এটা হচ্ছে নর্মালি। আচ্ছা আর অ্যাবনর্মালি হচ্ছে যে কোনো সময় আমি লিখি। যেমন গান যদি বলেন, যে ফিরিয়ে দাও গানটা স্টুডিওতে বসে লেখা আচ্ছা পুরোটাই। একবার মানাম ভাই একটা বিকেলে এরকম শুক্রবার ছুটির দিনে ডাকলেন, তো ওখানে বসে গানটা হলো, শাফিন ভাই রেকর্ড করলেন, মানে আমি শর্ট করেই বলছি, এবং এইভাবে গানটা হলো। আবার ধিকি ধিকি গানটাও যদি বলেন, এটা ইউনিভার্সিটি বসে লেকচার থিয়েটারে বসে করা। আচ্ছা ইভেন এখন শুনলে, স্যার শুনলে মাইন্ডও করতে পারেন, এক স্যারের কথা লেকচার থিয়েটারে হয়তো শোনা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তখন ওই ফল সিলিং এ ঢকঢক করে আওয়াজ হচ্ছিল ফ্যান, হ্যাঁ। তখন এসি হয়নি, বাট আচ্ছা ফল সিলিংটা ছিল। আচ্ছা তো ওইটা দুষ্টুমি করেই লেখা। আচ্ছা পরে মানব ভাই তখন সিনেমার কাজ করছিল, আমি ভাবছিলাম মানব ভাইকে দেবো একটা সিনেমার গান। আচ্ছা তো এইরকম মজা করেও লিখেছি। আচ্ছা তো এটা আসলে বলা যায় না, আচ্ছা বাট হ্যাঁ, রাতের দিকটা আমার জন্য সবচেয়ে। আচ্ছা আচ্ছা আর ওই যে কেউ যদি একটু ইন্সপায়ার করে, কেউ যদি একটা কবিতা নিয়ে বললো, তখন মনে হয় যে আচ্ছা আরো দুটা কবিতা বলি। আচ্ছা বা কেউ যদি একটা কবিতা পড়লো, জি। তখন মনে হয় যে তাকে আরেকটা কবিতা পড়তে বলি বা তাকে দিই। এই বিষয়টা আপনার কবিতা তো অনেকজন পড়ে। পড়ে। হ্যাঁ, এখনো আমি চাই যে কবিতা পড়ুক, কারণ কবিতা লেখার পরে পড়লে এটা আরেক ধরনের প্রাণ পায়, গানের মতো। গান কিন্তু কবিতা, ওটাও পড়া যায়, কিন্তু আবার যখন গান কেউ গাচ্ছে, ওটার আরেক ধরনের প্রকাশভঙ্গি। আবেদন তো এই জন্য আমি বলছি দুভাবেই সম্ভব। জি কবিতা পড়া যেতে পারে, লেখা যেতে পারে, কবিতা ছাপা যেতে পারে, কবিতার এক্সিবিশনও করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই আমি কবিতার পেন্টিং দিয়ে এক্সিবিশনও করেছি। আচ্ছা তো ওটাও একটা নতুনত্ব ছিল। জি আমি নাজিব তারেক, ওনার উনি অনুগ্রহ করে ওনার অনেক ছবি আমাকে ইউটিলাইজ করতে দিয়েছে ওনার কবিতায়। ওটা দিয়ে দুটো বই বেরিয়েছে, এবং একটা বড় এক্সিবিশনও হয়েছিল সেই কবিতার ওই ছবিগুলো দিয়ে। আচ্ছা তো আসলে ওই যে বললাম না যে ক্রিয়েটিভিটির শেষ নেই, কে কিভাবে চিন্তা করে, ওটা ইমপ্লিমেন্ট করতে পারলে অনেক কিছু পাবে। ভাইয়া আমি জানতে চাচ্ছি যে আপনি খুবই বিখ্যাত একজন লোক। রিজাইনা শহরে আপনার মতো লোককে আমরা পেয়েছি। আমি আমি ব্যক্তিগতভাবে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে। ধন্যবাদ। আমি যেটা জানতে চাচ্ছি, আপনার মতো সমমনা লোক কি আপনি রিজাইনাতে পান? এটা একটা মানে মানে কঠিন কোশ্চেন, আবার বাস্তব কোশ্চেন। আচ্ছা এই কারণে যে না, আমাদের মতো যে ঠিক একেবারে যে পাই না তা না। আপনার সাথে তো আমাদের পরিচয় হয়েছে, এরকম আরো দু একজন সংস্কৃতি মনা বা কালচারাল মাইন্ডেড লোকজন আমরা পাচ্ছি। তবে এটাও স্বাভাবিক, এটাই বাস্তবতা যে দেশে যতটা পাওয়া যায় এখানে তো ওটা স্বাভাবিক না, না পাওয়ারই কথা। তবে আমার মতে যারা এই ধরনের মনে করে নিজেদেরকে, তারা কিন্তু প্রোঅ্যাক্টিভলি এসে এই চর্চাটা শুরু করতে পারে। তাহলে হলো অপরচুনিটি অবশ্যই আছে। মানে সবার মধ্যেই কিছু সুপ্ত বাসনা বা সুপ্ত ক্রিয়েটিভিটি বা কি বলবো, সংস্কৃতির চর্চা থাকে। এটাকে যদি আরেকটু ভালো করে চর্চা করা যায়, আমার মনে হয় আবার দেখা হবে সবার সাথে। আচ্ছা এই না পাওয়ার বিষয়টা কি আপনার লেখালেখিতে প্রভাব বিস্তার করে? মাঝে 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 আসে, ডিরেক্টলি ইনডিরেক্টলি কবিতায় তো চলেই আসে অনেক সময়। যে শীতকালের কথা, শীতকালে যে একটু ডিপ্রেশন, এই বিষয়গুলো কিন্তু কবিতায় চলে আসে।
আছে বা আমরা কাছের লোককে ফিল করছি, মিস করছি, এই বিষয়গুলো আসে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলাপচারিতায় অংশগ্রহণ করার জন্য। সুধী মণ্ডলী, আজকের বিকেল আমরা এখানেই শেষ করছি। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার নিয়ে আসবো আজ বিকেলের আলাপচারিতায়। আপনাকে ধন্যবাদ এবং দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, এবং বেশি করে বাংলা গান শুনবেন এবং অনুষ্ঠানটি শেয়ার করবেন।